সবাইকে আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের এই বিতর্ক প্রতিযোগিতায়। আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমই সামাজিক বিশৃঙ্খলার প্রধান কারণ। আমার সামনে পক্ষ এবং বিপক্ষ দলের দলনেতা এবং বক্তারা রয়েছে। আমি তাদেরকে প্রথমে পরিচয় করে দিচ্ছি। যারা পক্ষ দলে আছে, পক্ষ দলের প্রথম বক্তা জোহরা, দ্বিতীয় বক্তা লামিয়া এবং দলনেতা ফাতেমা খাতুন। যারা বিপক্ষ দলে আছে, বিপক্ষ দলের প্রথম বক্তা উপমা রায়, দ্বিতীয় বক্তা মাইশা মালিহা এবং তৃতীয় বক্তা এবং দলনেতা জান্নাতুল ফেরদৌস জারা। আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমাদের অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সহকারী প্রধান শিক্ষক। তো সুধীবৃন্দ, শুরু করছে আজকের বিতর্ক প্রতিযোগিতা। শুরুতেই আমি অনুরোধ করব পক্ষ দলের প্রথম বক্তা জোহরাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজ আমার বিতর্কে সুযোগ করে দেওয়ার জন্য। আজ আমাদের বিতর্কের আলোচ্য বিষয় সামাজিক মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলার প্রধান কারণ। যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। গুজব ছড়ায়, রক্ত ছড়ায়, সামাজিক মাধ্যম শান্তি হারায়। মাননীয় মডারেটর, বর্তমানে সামাজিক মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলার প্রধান কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম। নামের শুরুতেই আছে সামাজিক, কিন্তু এর প্রভাব কি সত্যি সামাজিক নাকি অসামাজিক? আমরা একসময় ভেবেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম এগুলো আমাদের উন্নয়ন, জ্ঞান ও যোগাযোগের হাতিয়ার হবে, কিন্তু আজ বাস্তবতা এগুলো বিশৃঙ্খলার কারখানা। মাননীয় মডারেটর, আমরা যোগাযোগ মাধ্যম যে অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক এগুলোকে বুঝে থাকি। মাননীয় মডারেটর, একটা মিথ্যা পোস্ট 1 মিনিটে কোটি মানুষের মধ্যে ছড়িয়ে দেয়, যার ফলে সৃষ্টি আতঙ্ক, সংঘর্ষ ও বিভ্রান্তি। আবার রাজনৈতিক ও ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দঙ্কা ও খুন পর্যন্ত ঘটায়। 2018 সালে পদ্মা সেতু গুজব বাংলা মানুষের মাথা লাগবে এ ভুয়া পোস্ট ছড়িয়ে পড়ে, কি ফলে সারা দেশে 7 থেকে 8 জন নিরপরাধ মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। রাম কক্সবাজার 2012 ফেসবুকে ভুয়া ছবি পোস্ট করে বলা হয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা ইসলামকে অবমাননা করেছে, ফলে কয়েক ঘন্টার মধ্যেই শতাধিক ঘরবাড়ি, মন্দির জ্বালিয়ে দেওয়া হয়। রক্তাক্ত প্রতীক 29 জুলাই 2025 একটি ভিডিও বার্তার কারণে অসত্যভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দ্রুত এর রাজনৈতিক প্রতিবাদের অংশ হিসেবে প্রচ্ছেদ লাল প্রোফাইল প্রতীক ব্যবহার করা হয়, যা দেশে উত্তেজনা সংঘর্ষের ছড়িয়ে পড়ে। মাননীয় মডারেটর, প্রতারণা ও অপরাধ রাজনৈতিক মাধ্যমকে কেন্দ্র করে বিস্তার লাভ করছে। ভুয়া পরিচয়, ব্ল্যাকমেল, অপহরণ, এমনকি নারী হেনস্থার মতো ঘটনা প্রতিদিন ঘটছে। 2025 সালে জুন মাসে সুলতানা পারভিন নামের এক তরুণ কিশোরীকে ডিফেক্ট ভিডিও দিয়ে হেনস্থার শিকার হয়ে আত্মহত্যা করে। মাননীয় মডারেটর, এগুলোকে শান্তি নষ্ট হওয়ার কারণ নয়। টিকটক ব্যবহার করে একাধিক কিশোরীকে ব্ল্যাকমেল করা হয়েছে। 2022 সালে ঢাকায় এক কিশোরী টিকটক বানাতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে মারা যায়। ভারত 2020 এক কিশোর ইনস্টাগ্রামে আমি কি বাঁচবো ভোট দিলে 69% লোক মরো বলে ভোট দেয়, আর সে আত্মহত্যা করে। মাননীয় মডারেটর, আমি বিপক্ষের প্রথম বক্তার কাছে প্রশ্ন করতে চাই, যদি সামাজিক মাধ্যম ক্ষতিকর না হয় তবে কেন প্রতিদিন সংবাদপত্রে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সহিংসতা বা টিকটককে কেন্দ্র করে প্রাণহানি শিরোনাম দেখা যায়? মাননীয় মডারেটর, জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী প্রায় 70%-এর বেশি সহিংসতার ফেসবুক ও টুইটারে উস্কানি দিচ্ছে। মাননীয় মডারেটর, সাইবার বুলিংয়ের কারণে অসংখ্য শিক্ষার্থী হেনস্থার হতাশ হয়ে পড়ছে। ইউনিসেফ বলেছে দক্ষিণ এশিয়ার 42% কিশোর এই সাইবার বুলিংয়ের শিকার। মাননীয় মডারেটর, আমি বিপক্ষ দলের প্রথম বক্তার কাছে প্রশ্ন করতে চাই, যদি সামাজিক মাধ্যম এত ভালো হয় তবে কেন সরকারকে সাইবার আইন প্রণয়ন করতে হলো? মাননীয় মডারেটর, এরপরও কি আমার বিপক্ষ দল বলবে সামাজিক মাধ্যম সামাজিক বিশৃঙ্খলার প্রধান কারণ নয়? মাননীয় মডারেটর, আপনারা যদি বলেন এটি কেবলই ব্যবহারকারীর দোষ, তবে প্রশ্ন হলো এমন বিপজ্জনক হাতিয়ারকে কিভাবে নির্দোষ বলা যায়? মাননীয় মডারেটর, বাংলাদেশ গুজব সংক্রান্ত ও অপরাধের 75%-এর বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম। মাননীয় মডারেটর, এখানে আমার বিপক্ষ দল বলতে পারে যে শুধুই কি সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশৃঙ্খলার সৃষ্টি হয়? না, মাদকাসক্ত, চুরি, নারী নির্যাতন এগুলোর মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়, কিন্তু এই কাজ
কাজগুলোই কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমেই করা হয়। তাই সুতরাং এটাই প্রমাণিত গুজব ও সহিংসতার সবচেয়ে বড় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এটির কারণে সমাজ বিশৃঙ্খলার মধ্যে পড়েছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আপনার মাধ্যমে সকলকেই। ধন্যবাদ জোহরা, পক্ষ দলের প্রথম বক্তা, তাকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এবারে আমি চলে যাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা উপমা রায়কে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। শুভেচ্ছা সকলকে এবং ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির প্রধান কারণ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল ক্ষেত্রের বিপক্ষে অবস্থান করছি। আমি দলের প্রথম বক্তা হিসেবে প্রথম ক্ষেত্র, দলের দ্বিতীয় বক্তা দ্বিতীয় ও তৃতীয় ক্ষেত্র এবং তৃতীয় বক্তা চতুর্থ এবং পঞ্চম ক্ষেত্রটি বিশ্লেষণ করবে। আমি দলের প্রথম বক্তা হিসেবে স্পষ্টভাবে বলে দিতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির প্রধান কারণ হিসেবে দায়ী নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী প্রধান দোষী। মাননীয় মডারেটর, বাংলাদেশে গত বছর এক ভয়াবহ দুর্যোগের সৃষ্টি হয়েছিল। এই খবরটি আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমের ফলে জানতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে, যদি সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকতো তাহলে আমরা কীভাবে জানতাম যে বাংলাদেশ এক ভয়াবহ দুর্যোগের সম্মুখীন হয়েছিল? প্রশ্ন রয়ে গেল আমার বিপক্ষ দলের বক্তাদের কাছে। মাননীয় মডারেটর, সামাজিক যোগাযোগ মাধ্যম একটি জড় বস্তু, এটি কখনোই একা একা গুজব ছড়াতে পারে না। গুজব ছড়ানোর জন্য অবশ্যই একজন ব্যবহারকারীর প্রয়োজন। মাননীয় মডারেটর, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা এখন ঘরে বসে পৃথিবী ছাপিয়ে পুরো মহাবিশ্বের খবরাখবর জানতে পারছি। সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন ঘরে বসে অর্থ উপার্জন করা সম্ভব হচ্ছে। ফলে প্রতিটি ঘরে ঘরে বেকারত্বের হার কমছে এবং অধিক পরিমাণে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। এখন যদি কোনো ধরনের বড় দুর্যোগ বা যুদ্ধ সংঘটিত হয়, তবে আমরা ঘরে বসে এমনকি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন সেটি সামাজিক যোগাযোগের মাধ্যমের ফলে জানতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আধুনিক হয়েছি, ডিজিটাল বাংলাদেশ গড়েছি, এর পেছনে কি সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো ভূমিকা নেই? প্রশ্ন রয়ে গেল আমার বিপক্ষ দলের বক্তাদের কাছে। মাননীয় মডারেটর, 2020 সালে বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে সরকার জনগণের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। ফলে সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে ঘরে বসেই ইন্টারনেট প্রযুক্তির ফলে অনলাইন ক্লাস চালু করা হয়েছিল। ফলে সকল শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যেতে সক্ষম হয়েছিল। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো খারাপ উদ্দেশ্য নেই, এটি একটি প্রযুক্তি, বরং সমস্যা সৃষ্টি হয় মানুষের ভুল ব্যবহারের ফলে। তাই মাননীয় মডারেটর, সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমরা এককভাবে দোষ দিতে পারি না। এই বলেই আমি আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর এবং ধন্যবাদ উপস্থিত সকলকেই। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তা উপমা রায়কে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। এবার আমি আবারও চলে যাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা লামিয়াকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বলছি। মাননীয় মডারেটর, সম্মানীয় বিচারক মণ্ডলী ও সহপাঠীগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে এই বিতর্ক প্রতিযোগিতায় কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে ও বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক বিশৃঙ্খলার প্রধান কারণ। বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছে। সামাজিক মাধ্যম আজ শুধু তথ্য প্রবাহের মাধ্যম নয়, এটি সামাজিক ও রাজনৈতিক উথাল পাথালের শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সামাজিক মাধ্যম সামাজিক বিশৃঙ্খলার প্রধান কারণ বিষয়টি প্রমাণের জন্য আমি কিছু ক্ষেত্র উপস্থাপনা করছি। ভুয়া সংবাদ রচনা করার ফলে সমাজে নানান গুজব ও আতঙ্ক সৃষ্টি করছে। ফলে সমাজে অনেক অস্থিরতার সৃষ্টি হচ্ছে। অশ্লীল অসহিংস কন্টেন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে, যা তরুণ সমাজকে বিপথে নিয়ে যাচ্ছে। এখন আপনারা বলতে পারেন সামাজিক মাধ্যমে অনেক শিক্ষামূলক কন্টেন্টও রয়েছে, যা তরুণ সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যে জেনারেশনে দাঁড়িয়ে আছি তাতে তরুণ সমাজ খারাপ কন্টেন্টের উপরে বেশি আসক্তি হচ্ছে। ব্ল্যাকমেল, র্যাগ ইত্যাদির ফলে আত্মহত্যার সংখ্যা বাড়ছে। আপনারা বারবার একই কথা বলে প্রমাণ করার চেষ্টা করেছেন সামাজিক মাধ্যম সামাজিক বিশৃঙ্খলা তৈরির প্রধান কারণ নয়, বরং ব্যক্তির অসচেতনতায়। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, এক হাতে কি কখনো তালি বাজে? অবশ্যই না। ঠিক তেমন মাধ্যম যদি নাই থাকতো তাহলে কি আমরা এটি অসচেতনভাবে ব্যবহার করতে পারতাম? তাছাড়া সচেতন ব্যবহারকারীর সংখ্যা সীমিত, কিন্তু আসক্তি শিকার লাখো তরুণ। আজকালকার তরুণরা হতাশা দুশ্চিন্তায় মগ্ন। এগুলো কি ভালো পড়াশোনা, ভালো রেজাল্ট করার জন্য? না মাননীয় মডারেটর, সকলের চিন্তার মূল বিষয় এই বিষয়বস্তুটি না। সকলের চিন্তার মূল কারণ ভাইরাল হওয়া। ধরুন আপনি টিকটকে কোনো ভিডিও পোস্ট করলেন কিন্তু কোনো লাইক ভিউয়ার্স আসলো না, তখন আপনার চিন্তার মূল কারণ হবে কীভাবে ভিউয়ার্স, লাইকস ইত্যাদি বাড়ানো যায়। আগে যখন সামাজিক মাধ্যম ছিল না তখন কি তরুণরা এসব নিয়ে চিন্তা করতো? একজন বাবা চাই তার সন্তান ভালো পড়াশোনা করুক, ভালো চাকরি করুক, মানুষের মতো মানুষ হোক, কিন্তু তারা তো এখন সামাজিক মাধ্যমের প্রতি আসক্ত হয়ে গেছে। তাহলে সে কীভাবে তার বাবার সামনে পরিকল্পনা? মাননীয় মডারেটর, প্রশ্ন রেখে গেলাম বিপরীত দলের কাছে। আজকে তরুণ প্রজাতি একটি জনপ্রিয় গেম ফ্রি ফায়ার, যার প্রতি আসক্ত লাখো তরুণ।
যার চোখ শরীর সব কিছুর জন্যই ক্ষতিকর। মাননীয় মডারেটর, যখন আমরা টিকটক চালাই তখন হঠাৎ করে আমরা মোবাইলটা রেখে পড়তে বসলাম, তখন কি আদৌ আপনার পড়ার প্রতি মনোযোগ বসবে? অবশ্যই না। তখন মনে হবে মোবাইলটা যদি আরেকটু দেখতাম, এরপর আর কোন ইন্টারেস্টিং ভিডিও আসবে, থাক পরে পড়বো, এখন মোবাইল দেখি। এটা কিন্তু কোনো বাস্তব ঘটনা, এটি একটি বাস্তব ঘটনা যার উদাহরণ আমি নিজে। মাননীয় মডারেটর, আমার বিপদদলের বন্ধুরা বলেছেন সামাজিক মাধ্যমের ফলে টাকা উপার্জিত হয়, কিন্তু কিভাবে তা আমরা আশা করেছিলাম তিনি এই বিষয়টি যথার্থ সংজ্ঞান করবে, কিন্তু আমরা অতি প্রত্যাশা আশাহত হয়েছি। তাদের উচিত ছিল যে বিষয়টি যথার্থ সংজ্ঞান করা। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমরা সামাজিক মাধ্যম ব্যবহার করে অনেক কিছুই হয়তো জানতে পারছি, কিন্তু এর আসলে ভালো দিক থেকে খারাপ দিক অত্যন্ত বেশি। কারণ আমরা যে জেনারেশনে বসবাস করছি সেখানে তরুণ প্রজন্ম একটা অশ্লীল কাজ, অনলাইনে প্রেম ইত্যাদি সহ নানা কর্মকাণ্ডে যুক্ত হয়ে যেতে পারে। তখন আপনি কীভাবে আপনার সন্তানকে এটি থেকে রক্ষা করতে পারবেন? প্রশ্ন রেখেছিলাম বিপরীত দলের কাছে। আজকের তরুণ প্রজন্মের কথা ছিল বুদ্ধি জ্ঞান দিয়ে দেশ গড়ার কথা, কিন্তু তারা আসক্ত হচ্ছে সামাজিক মাধ্যমে। এটা কি তাদের জন্য ক্ষতিকর নয়? মাননীয় মডারেটর, মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আপনারা হয়তো বলে থাকবেন সামাজিক মাধ্যম ব্যবহার ছাড়া আমরা অচল, কিন্তু মানুষের কি কোনো পিছুটান আছে? প্রশ্ন রেখে গেলাম বিপরীত দলের কাছে। মানুষের যেমন কোনো পিছুটান নেই, তেমন সামাজিক মাধ্যম থাকলেও মানুষ বেঁচে থাকবে আর না থাকলেও। তাই এই বিষয়টি ব্যক্তির দোষ নয়, বরং সামাজিক মাধ্যম। কারণ সামাজিক মাধ্যম না থাকলে আমরা এটি কখনোই এত আসক্তি পরিমাণ বেড়ে যেত না। শিশু থেকে শুরু করে তরুণ সমাজ দিন দিন এতটাই সামাজিক মাধ্যমের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে যে কখন ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে তার কোনো খবরই থাকে না। আর যখন সামাজিক মাধ্যম ছিল না, তখন কি মানুষ এতটাই ঘন্টার পর ঘন্টা সময় ওয়েস্ট করতো? অবশ্যই না। মাননীয় মডারেটর, তাই আমি বলব ব্যক্তির অসচেতনতা নয়, সামাজিক মাধ্যমেই সামাজিক বিশৃঙ্খলার মূল কারণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, এবং ধন্যবাদ আপনার মাধ্যমে সবাইকে। ধন্যবাদ লামিয়া, পক্ষ দলের দ্বিতীয় বক্তা তার বক্তব্য উপস্থাপন করার জন্য। এখন আমি অনুরোধ করছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মাইশা মালিহাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ব্লেম দ্য ইউজার, নট দ্য প্ল্যাটফর্ম। মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত প্রিয় ছাত্রবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমই সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির প্রধান কারণ। যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আমি দলের দ্বিতীয় বক্তা এবং আমিও সম্পর্কে দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্রটি বিশ্লেষণ করব। আমাদের দ্বিতীয় ক্ষেত্রটি হচ্ছে মানুষের অপব্যবহারই সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির প্রধান কারণ। হ্যাঁ মাননীয় মডারেটর, সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং মানুষের অপব্যবহারই সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির প্রধান কারণ। মাননীয় মডারেটর, সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো নিজস্ব খারাপ উদ্দেশ্য নেই, এটি তো কেবল সামান্য একটি প্রযুক্তি মাত্র। উদ্দেশ্য খারাপ হয় মানুষের অপব্যবহারের কারণে। বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিবিসির এক তথ্য মতে জানা গেছে যে 2024 সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় 13.7 কোটি, আর ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় 5.5 কোটি। আর এত বিশাল সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে মাত্র কয়েক লক্ষ বা কয়েক হাজার মানুষের অপব্যবহারের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আবার ইউনেস্কো এর 2022 সালের এক গবেষণায় জানা গেছে যে ভুয়া তথ্য রোধে অনেক সময় সচেতন ব্যবহারকারী এবং ফ্যাক্ট চেকিং অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে। মাননীয় মডারেটর, এ সম্পর্কে আমরা 2019 সালের দিকে একটু লক্ষ্য করি। 2019 সালের জুলাই মাসে বাংলাদেশে শিশু অপহরণ নামে একটি গুজব পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। এর ফলে বাংলাদেশে কয়েকটি স্থানে গণপিটুনির সৃষ্টি হয়। এর ফলে অনেকে প্রাণও হারিয়েছে। কিন্তু এই মাধ্যমে পুলিশ, গণমাধ্যম এবং কিছু সচেতন নাগরিকরা প্রচারণা চালিয়ে ব্যাপারটি নিয়ন্ত্রণে আনেন। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং মানুষের দরিদ্রহীন ব্যবহারই প্রধান সমস্যা। মাননীয় মডারেটর, এ সম্পর্কে আমাদের তৃতীয় ক্ষেত্রটি হচ্ছে অন্য সামাজিক সমস্যায় সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির প্রধান কারণ। হ্যাঁ মাননীয় মডারেটর, সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং অন্য সামাজিক সমস্যায় সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির প্রধান কারণ। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রধান কারণ হচ্ছে দারিদ্রতা, শিক্ষা সংকট এবং রাজনৈতিক অস্থিরতা। বাংলাদেশ বিবিসির এক তথ্যমতে জানা গেছে যে 2023 সালে মাননীয় 2023 সালে প্রায় 2 কোটি মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করছিল। আবার বাংলাদেশ বিশ্ব ব্যাংকের আরেক তথ্যমতে জানা গেছে যে 2021 সালে বাংলাদেশে প্রায় 10% মানুষ বেকারত্বের শিকার হয়েছিল। অনেক সময় মাননীয় মডারেটর, হতাশা থেকেও মানুষ বিভ্রান্তি, তারপর সহিংসতা এবং সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়।
এই প্রসঙ্গে আমি 2018 সালে আরেকটি ঘটনা ব্যাখ্যা করব। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন নামে ঢাকায় একটি জুলাই মাসে আরেকটি সড়ক আন্দোলন সংগঠিত হয়েছিল। আর এই আন্দোলনের মূল কারণ ছিল 2 জন শিক্ষার্থীর মৃত্যু এবং সাথে সড়ক ব্যবস্থার অব্যবস্থাপনা। মাননীয় সামাজিক যোগাযোগ মাধ্যম এখানে শুধু সবার কাছে তথ্যটি পৌঁছে দিয়েছিল, কিন্তু আসল সমস্যা ছিল বাস্তব সামাজিক সমস্যা, আর সেটি হলো সড়ক নিরাপত্তার অভাব। হ্যাঁ মাননীয় মডারেটর, সেটি হলো সড়ক নিরাপত্তার অভাব। তো আমি আবার দৃঢ়ভাবে বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যম নয় বরং মানুষের অপব্যবহারের সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির প্রধান কারণ। মাননীয় মডারেটর, এ সম্পর্কে আমার বিপক্ষ দলের কাছে একটি প্রশ্ন থেকে গেল, যদি সামাজিক মাধ্যম ক্ষতিকর না, সামাজিক যোগাযোগ মাধ্যম যদি ক্ষতিকর না হয় তবে কেন আজ আমরা এত খারাপ উদ্দেশ্যের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছি? মাননীয় মডারেটর, আমি আরেকটি প্রবাদ বাক্য বলতে চাই যে টুলস হ্যাভ নো সিন বাট মিস ইউজ মেক্স দ্য ক্রাইম। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাইশা মালিহা, দ্বিতীয় বক্তা বিপক্ষ দল। এখন আমি অনুরোধ করছি পক্ষ দলের দলনেতা ফাতেমা খাতুন, তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকে আমাকে এই বিতর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমই সামাজিক বিশৃঙ্খলার প্রধান কারণ। যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। সামাজিক মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলার প্রধান কারণ বলতে আমরা সমাজের কিছু রীতিনীতি, আচার আচরণ প্রভৃতি কাজকর্মকে বুঝে থাকি। সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা তখনই দেখা দেয় যখন সমাজের রীতিনীতি কোনো ব্যক্তির ওপর হ্রাস পায়। উদাহরণস্বরূপ অপরাধ, সন্ত্রাস, ছিনতাই, অপহরণ ইত্যাদি এগুলোকে আমরা দেখতে পারি। সামাজিক মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলার প্রধান কারণ, কেননা সামাজিক মাধ্যমে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তির গোপন তথ্য ফাঁস করা যায়, যার ফলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। কয়েকটি সামাজিক মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলোকে আমরা দেখতে পারি। আমরা সামাজিক বিশৃঙ্খলার কারণ হিসেবে ফেসবুককে বেশিরভাগ দেখি, কেননা সাধারণত ফেসবুককে উল্লেখযোগ্য হিসেবে দেখি, কারণ 2024 সালে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় 6,39,55,100 জন, যা বাংলাদেশের জনসংখ্যার হারের থেকেও 36%। কিন্তু 2025 সালে মে মাস পর্যন্ত বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় 6,70,00,000-এর বেশি, যা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 37.5%। মাননীয় মডারেটর, সামাজিক মাধ্যমে অনেক কিছু শোনা যায় বা দেখা যায় যার মাধ্যমে একজন ভালো মানুষও খারাপ হতে বাধ্য হয়। সামাজিক নিয়ম শৃঙ্খলা যখনই শিথিল হয়ে আসে এবং যখনই এটির মূল্যবোধ ভেঙে পড়ে, তখনই আমরা সমাজে বিশৃঙ্খলা দেখতে পারি। তখনই সমাজে একদিকে যেমন সামাজিক যোগাযোগ একদিকে যেমন মানুষকে একে অপরের কাছে আসতে সাহায্য করে, ঠিক তেমনই অন্যদিকে মানুষকে একে অপরের প্রতি সহানুভূতির অভাব এবং বিচ্ছিন্নতার অভাব সৃষ্টি করতে পারে। প্রশ্ন হলো তৃতীয় বক্তার কাছে, সামাজিক মাধ্যম থেকে জন্ম নেওয়া সাইবার বুলিং, ট্রলিং, ব্ল্যাকমেলের কারণে এত আত্মহত্যা বাড়ছে ঘটনা, এর কারণে দায়ভার কে নিবে? মাননীয় মডারেটর, এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি চরম আসক্তি আজকে তরুণ প্রজন্মের লেখাপড়া কেড়ে নিয়েছে তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় এবং তাদের সোনালী ভবিষ্যৎকেও কেড়ে নিয়েছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছেলে ও একটা মেয়ের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল ছাত্রছাত্রী পড়াশোনার প্রতি অমনোযোগী করে তুলছে, যা সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে। এই সামাজিক মাধ্যমে অতিরিক্ত নির্ভরতা এবং নেতিবাচক দিকগুলো মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, যা সমাজে বিশৃঙ্খলার পরোক্ষভাবে প্রভাব ফেলে। মাননীয় মডারেটর, সামাজিক মাধ্যমে অতিরিক্ত ব্যবহারে মানসিক চাপ, বিষণ্ণতা এবং একাকিত্বের অনুভূতি বাড়তে পারে। অনলাইন জগতে হয়রানি, উৎপীড়নের শিকার হওয়ার সম্ভাবনা থাকে। অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সময় নষ্ট করা এবং প্ল্যাটফর্মে আসক্তি হয়ে পড়া একটি বড় সমস্যা। অনলাইন জগতের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সৃষ্টির আশঙ্কা থাকে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে, আর এই সবই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খলার প্রধান কারণ।
মাননীয় মডারেটর, সামাজিক মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগের চেয়ে অপরিচিত মানুষের সাথে যোগাযোগে আলাপ বেশি হয়, যা পরিবারকে দুর্বল করে দেয়। মাননীয় মডারেটর, অনেক ক্ষেত্রে বাবা মায়ের সাথে সরাসরি কথা বলার বদলে শিশুরা শুধু চ্যাট এবং মেসেজের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে, যা মানুষকে একে অপরের সম্পর্ক থেকে দূরে সরিয়ে দেয়। বাংলাদেশে বিশ্বে এমন বহু ঘটনা ঘটেছে যেখানে সামাজিক মাধ্যম পারিবারিক ভাঙন বাংলাদেশের ঘটনায় করোনাকালে, যেমন মাননীয় মডারেটর, লবঙ্গ পানি খেলে করোনা ভাইরাস সারে, এই ভুয়া খবরটি মানুষকে চিকিৎসা থেকে দূরে সরিয়ে রেখেছে। মাননীয় মডারেটর, সাম্প্রতিক সময়ে শত শত তরুণ টিকটকে গ্রুপে যুক্ত হয়ে ডাকাতি, দেহ ব্যবসা ও অপরাধে জড়িয়েছে। বিশ্বের ঘটনায় ক্যাপিটল হিল হামলা, যুক্তরাষ্ট্রের 2021 টুইটার ও ফেসবুককে ভুয়া প্রচারণা চালিয়ে হাজারো মানুষ কংগ্রেসে হামলা করে। মাননীয় মডারেটর, ইথিওপিয়া 2020 ফেসবুককে আমরা ঘৃণামূলক প্রচারণা চালিয়ে দাঙ্গায় শত শত মানুষকে নিহত হতে দেখতে পাই। নিউজিল্যান্ডে 2019 এক সন্ত্রাসী লাইভ স্ট্রিম করে মসজিদে হামলা চালায়, যেখানে 51 জন ব্যক্তি মারা যায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা ফাতেমাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। এবার আসছে জান্নাতুল ফেরদৌস জারা, বিপক্ষ দলের দলনেতা। এ কেমন সময় আমি করিতেছি পার, যেখানে সুনজরের কোনো দাম নেই অথচ কুনজরের সমাহার। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আমি বিপক্ষ দলের তৃতীয় বক্তা এবং দলনেতা হিসেবে আমাদের আজকের বিতর্কের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলতার প্রধান কারণ, এর বিপক্ষে থাকা চতুর্থ এবং পঞ্চম ক্ষেত্রটিকে বিশ্লেষণ করতে চলেছি। আজকের এই বিতর্কের মঞ্চে আমরা এটাই প্রমাণ করে দিতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরাই বিশৃঙ্খলতা সৃষ্টির প্রধান কারণ। আমাদের চতুর্থ ক্ষেত্রটি হলো বেকারত্ব হ্রাস এবং বিশ্ব পরিচিতি। মাননীয় মডারেটর, কিছু বছর পিছিয়ে গিয়ে দেখে আসুন, যেখানে 3 থেকে 4 বছর আগেও বাংলাদেশে বেকারত্বের হার ছিল 44.68%, সেখানে আজ 2025 সালে এসে বাংলাদেশে বেকারত্বের হার কিন্তু 1.83%। কেন মাননীয় মডারেটর? এর প্রধান কারণ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম। এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যেই কিন্তু বাংলাদেশে ঘরে ঘরে বেকার মানুষের সংখ্যা কমছে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। এটি যে শুধুমাত্র সুস্থ সবল ব্যক্তিদেরকে সাহায্য করে যাচ্ছে তা কিন্তু নয়, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিগুলো তাদের পরিবারের পাশে দাঁড়াতে পারছে, তারা পরিবারের হাল ধরতে পারছে। 2022 সালে সোশ্যাল মিডিয়াতে একটি ছেলের ভিডিও বেশ সাড়া ফেলে দিয়েছিল, যেখানে ছেলেটি নিজে স্বীকারোক্তি দিয়েছিল যে সে মাস্টার্স পাস করেছে, চাকরির জন্য অনেক চেষ্টার ফলেও তার ফলাফল হয়েছে 0। সে শেষ পর্যন্ত দুঃখজনক সহকারে এটাই বলে গিয়েছিল যে তার এই মেধার দাম আজ এই টাকার কাছে তুচ্ছ বলেই সে আজ সামান্য রিক্সা চালক। মাননীয় মডারেটর, আপনি লক্ষ্য করুন, যেখানে বাংলাদেশের হাজার হাজার মেধাবী শিক্ষার্থীরা শুধুমাত্র কর্মসংস্থানের অভাবে, শুধুমাত্র জনসচেতনতার অভাবে ধামাচাপা পড়ে গিয়েছিল, সেখানে আজ আপনি বিশ্বের যে কোনো প্রান্তে বসে বিশ্বের যে কোনো প্রান্তের বিখ্যাত সব সংস্থানের সাথে মিলে যে কোনোভাবে টাকা উপার্জন করতে পারছেন, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার যদি আমি পঞ্চম ক্ষেত্রটি বিশ্লেষণ করি, তবে সেটি হবে নিরক্ষরতা দূরীকরণ। মাননীয় মডারেটর, কোভিড-19-এর মতো ভয়াবহ সময়েও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, তাদের মনোবল, তাদের আত্মবিশ্বাস বজায় রাখার ক্ষেত্রে সম্পূর্ণরূপে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের। নইলে যদি কোভিড-19-এর পুরো সময়টা জুড়ে শিক্ষার্থীদের শুধুমাত্র ঘরেই বসিয়ে রাখা হতো, তবে এটি আমাদের বাংলাদেশের শিক্ষার হারে বেশ প্রভাব ফেলতো। মাননীয় মডারেটর, এবার যদি আমি কিছু পিছনে তথ্য তুলি, তবে সেটি হবে 2014 সালে সরকার নিরক্ষরতা দূরীকরণের যে উদ্যোগ গ্রহণ করেছিল, 2025 সালে সরকার সম্পূর্ণরূপে শিক্ষা নিশ্চিতকরণের যে উদ্যোগ গ্রহণ করেছিল, তা কিন্তু সম্পূর্ণ করা হয়েছে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে। মাননীয় মডারেটর, এরপরেও কি আমার বিপক্ষ দলের বক্তারা এটিই বলবে যে সামাজিক যোগাযোগ মাধ্যম সবচেয়ে বেশি দোষী? মাননীয় মডারেটর, তারা গুজব বা ভুল তথ্য ছড়ানোর বিষয়ে আমাদেরকে বলেছে এবং এর ক্ষেত্রে প্রশ্নটিও তুলেছে। মাননীয় মডারেটর, প্রাচীনকালে যখন সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কিছু ছিলই না, তখন কিন্তু গুজব কিংবা ভুল তথ্য ছড়াছড়ি ছিল, আর এর প্রধান মাধ্যম কিন্তু ছিল মানুষ। এখন আমার প্রশ্ন হচ্ছে, তারা কি এই মানুষের মুখকে দায়ী করবে? কারণ গুজব তো মানুষের মুখ থেকে ছড়িয়েছিল, এর মানে মানুষ দায়ী নয়, মানুষের মুখ দায়ী। এর মাধ্যমে আমি আমাদের প্রতিপক্ষ দলের প্রথম প্রশ্নের কৌতূহলী ভেঙে দিয়ে গেলাম। মাননীয় মডারেটর,
মাননীয় মডারেটর, আপনাকে আমি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনি যদি কোনো মানুষকে একটি অস্ত্রের সাহায্যে খুন করে থাকেন, তাহলে পুলিশ কিন্তু আপনাকে পাকড়াও করছে, আপনার অস্ত্রটিকে পাকড়াও করছে না। কাঠগড়ায় আপনাকে দাঁড় করানো হবে স্বীকারোক্তি দেওয়ার জন্য, আপনার অস্ত্রটি কিন্তু স্বীকারোক্তি দেবে না। ঠিক সেভাবেই আমরা যদি প্রাচীন সভ্যতার অস্ত্র তৈরির বিষয়ে যাই, তবে প্রাচীন সভ্যতার সময় মানুষ অস্ত্র তৈরি করেছিল জীবজন্তুর হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। রাজারা এই অস্ত্র ব্যবহার করেছিল তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য, তাদের আত্মরক্ষার্থে এবং তাদের রাজ্য রক্ষার্থে। এখন এই সুবিধাজনক ক্ষেত্রে ব্যবহৃত অস্ত্রটি যদি আপনি মানুষ মারার কাজে ব্যবহার করে থাকেন, তবে সেই সমস্যা আপনার চিন্তাভাবনায়, আপনার বিবেক এবং আপনার মন মানসিকতায়। অস্ত্রটি বিশৃঙ্খলতার কারণ নয়। ঠিক সেভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে কোনো দোষের কাতারি পড়ে না, মূল দোষী হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। তাই আমি এখনো জোর গলায় বলে যেতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরাই প্রধান 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 কারণ হচ্ছে সামাজিক বিশৃঙ্খলতার। ধন্যবাদ মাননীয় মডারেটর, এবং আপনার মাধ্যমে ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা জান্নাতুল ফেরদৌস জারাকে। সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি যুক্তিখণ্ডের পর্বে। এই যুক্তিখণ্ডের পর্বে উভয় পক্ষের দলনেতা প্রত্যেকেই 2 মিনিট করে সময় পাবে তাদের যুক্তি খণ্ডন করার জন্য। প্রথমেই আসছে পক্ষ দলের দলনেতা ফাতেমা জান্নাত যুক্তিখণ্ডের পর্বের বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, যুক্তি খণ্ডন পর্বে আবার আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে সামাজিক মাধ্যমকে সামাজিক বিশৃঙ্খলার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তাদের তৃতীয় বক্তার কাছে প্রত্যাশা করেছিলাম তারা তাদের প্রধান সমস্যাটিকে চিহ্নিত করে যাবেন, কিন্তু অতিরিক্ত প্রত্যাশায় আমরা হতাশ হয়েছি। তাদের 15 মিনিটের বক্তব্যে কোথাও সামাজিক মাধ্যম ব্যতীত অন্য কোনো সমস্যাকে তারা চিহ্নিত করতে পারেননি। তারা সব চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। মাননীয় মডারেটর, তারা আজকে বলে গেলেন প্রয়োজনীয় তাগিদে তারা সামাজিক মাধ্যমকে ব্যবহার করেছেন। প্রশ্ন হচ্ছে, প্রয়োজনের তাগিদে সামাজিক মাধ্যম ব্যবহারকে আসক্তি এবং প্রধান সমস্যা বোঝায়, বিষয়টি আমার জানা ছিল না। মাননীয় মডারেটর, তারা আজকে আরও বলে গেলেন সামাজিক মাধ্যমের দোষ নয়, আমরা একবারও বলিনি যে দোষটা সামাজিক মাধ্যমেরই। আমরা বলেছি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তিটা সমস্যা এবং এটি সামাজিক বিশৃঙ্খলার প্রধান কারণ। মাননীয় মডারেটর, তারা আজকে আরও বলে গেলেন যে সামাজিক মাধ্যম নাকি আজকে তরুণ প্রজন্মের সমস্যা নয়। এক্ষেত্রে যুক্তি খণ্ডনের ক্ষেত্রে বলছি, লক্ষ্য করুন, আজকে আমরা দেখেছি ছবি তুলতে গিয়ে ট্রেনের নিচে চাপা পড়ে গেছে গাজীপুর জেলার এসএসসি পরীক্ষার্থী কাউসার। মাননীয় মডারেটর, এখানেই শেষ নয়, আজ ছবি তুলতে গিয়ে কুমিরের পেটে চলে যাওয়া, টিকটক ভিডিও করতে গিয়ে গাড়ির নিচে পড়ে যাওয়া, এমনকি 27 তলা বিল্ডিং থেকে পড়ে যাওয়ার মতো ঘটনা আমরা দেখেছি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাহলে মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দল কিভাবে বলতে পারে যে সামাজিক যোগাযোগ মাধ্যম এর জন্য দায়ী নয়? অতএব গুজব থেকে হত্যা, টিকটক থেকে আত্মহত্যা, ফেসবুক থেকে দাঙ্গা, সব কিছুর ক্ষেত্রেই সামাজিক মাধ্যমই দায়ী। তাই আমরা এক বাক্যে বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমই সামাজিক বিশৃঙ্খলার প্রধান কারণ। হ্যাঁ, সামাজিক মাধ্যম দিয়ে দূরে থেকেও মা বাবার সাথে যোগাযোগ করা সম্ভব, কিন্তু এই যোগাযোগের জন্য সামাজিক মাধ্যমই অপরিহার্য নয়, বরং এর কারণে পরিবার ভাঙছে, সম্পর্ক দুর্বল হচ্ছে এবং সমাজে বিশৃঙ্খলা বাড়ছে। তাই একটি ছোট ইতিবাচক দিক দিয়ে বড় একটি নেতিবাচক দিককে ঢেকে রাখা সম্ভব নয়। আপনারা কি বলবেন এত প্রাণহানি, এত ক্ষতি, এত বিশৃঙ্খলার পরও সামাজিক মাধ্যম নির্দোষ? মিথ্যা নয়, সত্য চাই। সামাজিক বিশৃঙ্খলা আর চাই না ভাই। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা তার বক্তব্যে বলেছে সামাজিক মাধ্যমে নারীদের যথেষ্ট সম্মান দিয়ে থাকে, কিন্তু আমরা ভেবেছিলাম তিনি বিষয়টি যথার্থ সংজ্ঞায়ন করবে, কিন্তু তা না করে খুবই অল্প বক্তব্য উপস্থাপন করেছেন, যা এই বিতর্কে অবশ্যই না। ঠিক তেমনি মাধ্যমে যদি না থাকতো তাহলে কি আমরা এটি অসচেতনভাবে ব্যবহার করতে পারতাম? তাছাড়া সচেতন ব্যবহারকারীর সংখ্যা সীমিত, কিন্তু আসক্তির শিকার লাখো তরুণ। বর্তমানে তরুণদের হতাশা, দুশ্চিন্তায় মগ্ন। এগুলো কি ভালো পড়াশোনার? এগুলো কি পড়াশোনার জন্য ভালো? আপনারা বলেছেন সামাজিক মাধ্যম সমাজের জন্য উপকারী, কিন্তু রামোস নার্স এর তথ্য মতে শুধু 2025 সালের 6 মে
6 মাসে 837টি ভুয়া সংবাদ ছড়িয়েছে, যা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করেছে। আপনারা কি এই তথ্যগুলোকে ভুল প্রমাণিত করতে পারবেন? ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ফাতেমা খাতুন পক্ষ দলের দলনেতাকে তার যুক্তিখণ্ডের পর্বের যুক্তি উপস্থাপন করার জন্য। এবার আমি অনুরোধ করছি বিপক্ষ দলের দলনেতা জান্নাতুল ফেরদৌস যারা যুক্তিখণ্ডের পর্বে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আরও একবার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। চোখ থাকতে অন্ধ বিষয়টি এখন আমার কাছে স্পষ্ট হয়ে গেছে মাননীয় মডারেটর, যেখানে আমার প্রতিপক্ষ দলের বক্তারা বাস্তবতা দেখেও সেটিকে না দেখার ভান করে সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। 2024 সালে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের সাক্ষী আমরা সবাই। আমরা জেনারেশন জেড এই আন্দোলনটি খুব বড় একটি অংশ। তো এই আন্দোলনের বরাবরই তথ্য, আবু সাইদ, মীর মুগ্ধ সহ হাজার হাজার শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চয়ই আপনার কাছে হাওয়ায় ভেসে আসতো না। আপনার হাতে স্মার্টফোন ছিল, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে যুক্ত ছিলেন বিধায় আপনি তথ্যগুলো পেয়েছেন। 1988, 1998, 2002, 2004 এবং 2009 সালে ঘটে যাওয়া ভয়াবহ বন্যাগুলো সহ 2007 এবং 2009 সালে ঘটে যাওয়া সিডর এবং আয়লার এই পরবর্তী দুর্দশা সম্পর্কে জানতে কিন্তু আমরা ব্যবহার করেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমকে। ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধে কতজন আহত হচ্ছেন, কতজন নিহত হচ্ছেন, কতজন মারা যাচ্ছেন, এই সকল ধরনের তথ্য কিন্তু আপনি ঘরে বসে নিজ দায়িত্বে আপনার নিজ চোখের সামনে দেখতে পাচ্ছেন শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে। আমার প্রিয় প্রতিপক্ষ দলের বন্ধুরা, আপনারা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের খারাপ দিকগুলোকে বিশ্লেষণ করে যাচ্ছেন, এর ভালো দিকগুলোকে আপনারা বিবেচনা করছেন না। মাননীয় মডারেটর, আপনাকে বলছি, যদি আজকে আপনার সামনে কোনো অশ্লীল ভিডিও বা কোনো অশ্লীল ছবি আসে, তাহলে কি এই দায়ভার আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে দেবেন? অবশ্যই আপনি দেবেন না। এর দায়ভার আপনি ব্যবহারকারীকে দেবেন, কারণ এই সামাজিক প্ল্যাটফর্ম তো নিজে নিজে পরিচালিত হতে পারে না। এটিকে পরিচালনা করার জন্য অবশ্যই একজন ব্যবহারকারীর প্রয়োজন। আর আমি মনে করি যদি এই সামাজিক যোগাযোগ মাধ্যম স্বেচ্ছায় পরিচালিত হতে পারতো, তবে এই খারাপ কোনো দৃষ্টিভঙ্গির সূত্রপাতই ঘটতো না। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুরাও কিন্তু সোশ্যাল মিডিয়া চালিয়ে অভ্যস্ত এবং তারাও প্রতিদিন এবং প্রতিনিয়ত বিশ্বকে নতুন রূপে চিনছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে। তারাও ভালো মন্দ দিকগুলোকে পার্থক্য করতে পারছে, কিন্তু এরপরেও যদি তারা বলে যে সামাজিক যোগাযোগ মাধ্যমই দোষী, তবে তারা এখনও বোকার স্বর্গে বসবাস করছে। মাননীয় মডারেটর, তারা প্রাচীনকালের চিন্তা নিয়ে বেঁচে আছে, তাদের উন্নয়নের দিশা লোপ পেয়েছে, তারা আমাদের জেনারেশনটাকে পিছনের দিকে টেনে নিয়ে যেতে অগ্রসর হচ্ছে। তারা শুধুমাত্র তাদের মতি বিভ্রমের কারণে এ ধরনের কথাবার্তা বলছে। তাই আমার প্রিয় প্রতিপক্ষ দলের বন্ধুরা, আপনাদেরকে আবারও বলছি, বাস্তবতা মেনে নিন। টাইম অ্যান্ড টাইম ওয়েটস ফর নান। ধন্যবাদ মাননীয় মডারেটর, এবং আপনার মাধ্যমে ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস যারা যুক্তিখণ্ডের পর্বের তার যুক্তি উপস্থাপন করার জন্য। তো আমরা এতক্ষণ উপভোগ করলাম বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় পক্ষ এবং বিপক্ষ দলের প্রত্যেক বক্তা খুব যুক্তিসঙ্গতভাবে সাবলীল ভাষায় তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছে। এখন আমরা চলে যাব বিচারক মণ্ডলীর কাছে, দেখব এর আজকের কারা বিজয়ী হয়েছে, পক্ষ দল নাকি বিপক্ষ দল। আমরা এখন অপেক্ষা করছি ফলাফলের জন্য। তার আগে আজকে আমরা এই অনুষ্ঠানের সভাপতি আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক, তাকে অনুরোধ করছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয় দুইটা গ্রুপের যে বিতর্ক প্রতিযোগিতা, এখানে দুই পক্ষই ভালো করেছে। মানে কাকে যে প্রথম করব, কাকে দ্বিতীয় করব, এটা আমি কনফিউজড হয়ে যাচ্ছি। তোমরা সুন্দর এবং খুব সাবলীল ভাষায় যেই প্রতিযোগিতাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলে, তখন আমি মাঝে মধ্যেই করতেছিলাম প্রথমকে দ্বিতীয়কে, প্রথমকে দ্বিতীয়কে। এখন আমাদের এখানে একটা বিচারক মণ্ডলী আছে, তারা প্রথম এবং দ্বিতীয় ফলাফল দেবে অল্প সময়ের মধ্যে। তবে আমার অনুরোধ থাকবে, তোমরা আরও এগিয়ে যাও। আরও 3 জন আছে এখানে, 6 জন 6 জন করে যাতে থাকে, আমরা বেশি সময় ধরে যাতে তোমাদের এটা উপভোগ করতে পারি। তোমরা খুব চমৎকার বলেছে। গত দিনের অনুষ্ঠানে আমাদের এই আসগার স্যার আর আমি ছিলাম, আসাদুজ্জামান মিলনিতে। সেখানে স্যার বলেছিল যে আমি যখন, স্যার বলছেন, আমি যখন ক্লাস 6 অথবা 7 পড়ি, তখন আমাকে স্টেজে ধরে দেওয়া হলো যে আপনি কিছু বলেন।
উনি বলছিলেন যে আমি 2-4 মিনিট কথা বলার পর আর আমার কোনো ভাষা ছিল না, কিন্তু আমি তো খুব এস্টনিশড হয়ে গেছি। তোমরা কত সুন্দর এবং কত সাবলীল ভাষা, নিজের দলকে বিজয়ী করার জন্য কে কত বেশি বলতে পারো সেইভাবে এগিয়ে যাচ্ছে। তোমাদের এই জানা, তোমাদের এই প্রতিযোগিতা আরও বেগবান হোক, আরও বেশি সময় ধরে যাতে এই অনুষ্ঠান আরও চলে, মাঝে মধ্যেই চলে। আমাদের অনেকেই আছে যে তাদের সময় আমরা দিতে পারি নাই, তাদেরকেও এর ভিতরে আমরা অন্তর্ভুক্ত করে এই বিতর্ক প্রতিযোগিতা হয়তো 15 দিন অন্তর অথবা 1 মাস অন্তর যাতে বাচ্চারা এইভাবে অংশগ্রহণ করতে পারে, তার জন্য তোমরা আমাদের এই যে আজগার স্যার আছে, আমাদের সিনিয়র টিচাররা আছে, তাদের সাথে যোগাযোগ করে এটা চালিয়ে নেব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ স্যারকে আমাদের সামনে কিছু কথা বলার জন্য। ইতিমধ্যে আমরা আজকের প্রতিযোগিতার ফলাফল পেয়ে গেছি। আমাদের সামনে সম্মানিত বিচারক মণ্ডলী আছেন। এখন আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের হুজুর স্যারকে আজকের এই প্রতিযোগিতার ফলাফল পেশ করার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ফলাফল ঘোষণা করব ইনশাল্লাহ। তো আসলে জয় পরাজয়টা থাকবেই, এবং আমরা 3 জন আজকের এই বিচারক মণ্ডলীতে ছিলাম। আমাদের সিনিয়র ম্যাডাম জ্যোৎস্না ম্যাডাম, আমি এবং আমার সাথে মৌসুমী ম্যাডাম। তো আমরা যথাসাধ্য আমাদের চিন্তা বিবেচনায় এবং তাদের পক্ষ বিপক্ষ দলের উভয়ের দলের আমরা আলোচনা শুনছি। তো আমার যেটা মনে হয়েছে, তো আলোচনার বিষয়টা সেটা হচ্ছে, আমি পক্ষ এবং বিপক্ষ 2 দলের প্রথম বক্তাকেই বলছি যে আসলে যে কোনো বিতর্কের মূল বিষয়টা আগে সংজ্ঞায়ন করতে হয়। তো আমি 2 জন বক্তাকেই বলবো, তারা 2 জনই সংজ্ঞাটাকে সংজ্ঞায়ন করে নেয় এবং কয়টা পর্ব থাকবে, আমি প্রথম পর্বে কে বলবে, দ্বিতীয় পর্ব কে বলবে, তৃতীয় পর্ব, এটা উল্লেখ করতে হয়। তো 2 জনের একজনও সেইভাবে উল্লেখ করে নাই। তো মাইশা মোটামুটিভাবে সে চেষ্টা করেছে উল্লেখ করার জন্যই, এই জন্য মাইশাকে আমি ধন্যবাদ জানাই। আর পরবর্তীতে আশা করি যে এইভাবে যে কোনো মানে বিষয় থাক না কেন, এই বিষয়কে আগে সংজ্ঞায়ন করতে হবে, এবং কে কোন পর্বে কোন পার্ট বলবে সেটাও সেই প্রথম বক্তাই বলে যাবে যে আমি আজকে সংজ্ঞায়ন করলাম এবং আমি প্রথম মানে পর্ব আমি শেষ করছি, দ্বিতীয় বক্তা দ্বিতীয়টা করবে এবং সর্বশেষ সে তৃতীয়টা করবে। এইভাবে একটা বিষয়টা সে বলে যাবে। তো আমি আশা করি পরবর্তীতে হয়তো এটা হবে না, তারা সুন্দরভাবে করবেন। তো আজকের যে ফলাফল আমরা মোটামুটিভাবে হাতে পেয়েছি বা আমরা করতে পেরেছি, তো 2 পক্ষই ভালো করেছে। আসলে বেশি একটা কম বেশি ভিতরে যাই নাই, খুবই কন্টেস্ট হয়েছে। হ্যাঁ, এই কন্টেস্টের ভিতরেই জয় পরাজয় হয়ে যায়। তো আজকের পক্ষের যে যারা ছিল, পক্ষের অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমই সামাজিক বিশৃঙ্খলার প্রধান কারণ, এর পক্ষে যারা ছিলেন তারা 67.5 এই নম্বর পেয়ে তারা পরাজয় বরণ করেছেন, এবং বিজয়ী দল বিপক্ষে তারা 69 নম্বর পেয়ে বিজয়ী ঘোষণা করা হলো। এবং সাথে সাথে বিপক্ষ দলের যারা সে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রধান বক্তা হিসেবে বিজয় ঘোষণা করে।
এটা আমরা দ্বিতীয় বক্তা, হ্যাঁ, বিজয়ী দলের দ্বিতীয় বক্তা, তাকে আমরা হাততালি দিই, তার উপহারটা তুলে দিই। বিজয়ী দলের তৃতীয় বক্তা, ম্যান অফ দ্য ম্যাচ, সে কিন্তু অনেক ভালো করেছে, তার পারফরমেন্স আরও অনেক বেশি।